আপডেট ভার্সন বলতে আপনার 2015 সালের পর থেকে এই পর্যন্ত 2024 পর্যন্ত যা আপডেট করছে সব সিমিলার, জাস্ট খালি টুলগুলো হালকা পাতলা আপডেট করছে। যাই হোক, আমরা প্রথমে নতুন একটা ডকুমেন্ট নিয়ে নেই। দেখেন এই জায়গায় নতুন একটা ডকুমেন্টের ক্ষেত্রে এই জায়গায় কিন্তু অনেক অপশন আছে, তাই না? এই জায়গায় আপনারা হয়তো আগে মুন্না স্যারে দেখাইছে, দেখেন এই যে প্রিন্ট ওয়েব, এই প্রিন্ট এবং ওয়েব এই দুইটা কিন্তু কাজে লাগে। ওয়েব ওয়েব হচ্ছে যখন আমরা ওয়েবসাইট রিলেটেড মানে অনলাইন রিলেটেড আমরা ডিজাইন করে থাকি তখন ওয়েব। আর ওয়েব রিলেটেড কাজ করলে আমরা কি ফরম্যাট কালার কি নেই, আরজিবি কালার, এই যে আরজিবি কালার। আর প্রিন্টের ক্ষেত্রে যখন ফ্লায়ার, ব্রোশার, বিজনেস কার্ড ইত্যাদি ডিজাইন করার ক্ষেত্রে আমরা এই যে হ্যাঁ সিএমওয়াইকে কালার মোড নেব। এখন আমরা এই জায়গায় লেটার হেডের জন্য একটা নেই। ওকে, তো আপনারা বললেন যে বেসিক সম্পর্কে ধারণা আছে যেহেতু টুলসের, এ জায়গায় সব মোটামুটি সব টুলসের কিন্তু কাজ লাগে, কিন্তু আবার অনেক টুলস আছে যেগুলা লাগে না। যেমন আপনি যদি লোগো ডিজাইন করতে যান সর্বোচ্চ 4 থেকে 5টা টুলের কাজ লাগবে। আমি কি আজকে লোগো ডিজাইন করে শেখাবো? ওকে, আপনি যেমনটা বলছিলেন যে ফন্ট আমার কাছে, আমি আজকে তো আর হবে না, আমার বাসায় মানে পার্সোনাল ডেস্কে একটা ফন্টের লিস্ট আছে, ইউনিক কিছু ফন্ট আমি আমার ডেস্কে মানে প্রিন্ট করে মানে যেগুলো আর কি কাজে লাগে ফন্ট আমি ওই ফন্টটা দিয়ে দিব না। দেখুন, আমরা যখন লোগো ডিজাইন তৈরি করি, যেমন উনি বলছে যে উনি অলরেডি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কন্টেস্টে পার্টিসিপেট করছে। লোগো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের প্রথমেই কি খেয়াল রাখতে হবে, প্রথমে আমরা কি করব, ক্লায়েন্টের যে ব্রিফ, আমরা মার্কেটপ্লেসে যাই একটু, freelancer.com ফ্রি, যে ব্রিফটা আছে আমি প্রথমে এটাই, মানে কি লেখা আছে, ক্রিয়েটিভ লোগো ফর ক্রিয়েটর ম্যাপ। প্রথমে আমরা ক্লায়েন্ট যা লেখছে এইটা বারবার পড়বো, মানে যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারতেছি এটা পড়বো। এ জায়গায় কিন্তু ক্লায়েন্ট মোটামুটি আইডিয়া দিয়ে দেয় কন্টেস্টের ক্ষেত্রে, এবং সব ক্লায়েন্টেরাই মানে ক্লায়েন্টের যে এক্সপেকটেশন উনি দেয়। তারপর দ্বিতীয়তে কি করব, মানে প্রথম যে অপশন থাকবে ক্লায়েন্ট ব্রিফ, ফলো দ্য ক্লায়েন্ট ব্রিফ। সেকেন্ড ব্রেইন স্ট্রম, মানে আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা, মানে ক্লায়েন্টের ব্রিফটা পড়ে আমাদের মাথায় কিন্তু একটা অলরেডি আইডিয়া চলে আসে। হ্যাঁ, তখন আমরা কি করব, এটা গুগলে রিসার্চ করব। যেমন এই জায়গায় ক্রিয়েটর ম্যাপ আমরা লিখব ক্রিয়েটর ম্যাপ। আচ্ছা যাই হোক, আমি এটাকে একটু পরে নেই, ওনাদের কি ইন্ডাস্ট্রি। ক্রিয়েটর ম্যাপ, ওনারা নানা রকম ব্র্যান্ড তৈরি করে আর কি, বুঝছেন? আচ্ছা, আমি এটা অন্য একটা ক্যাটাগরিতে যাই। মনে করেন উনি রিয়েল এস্টেট লোগো চাচ্ছে, তাই না? আমরা গুগলে গিয়ে লিখব রিয়েল এস্টেট লোগো। দেখেন এই জায়গায় যত রিয়েল এস্টেট লোগো আছে তার থিম কিন্তু এই জায়গায় আসছে। এখন আসলেও আপনি কিন্তু চাইলেও এটা ব্যবহার করতে পারবেন না। পারলে যদি ব্যবহার করেন হালকা একটু ম্যাচ খাইলেও আপনাকে কপিরাইট মামলা দিয়ে দিবে। যেমন এই যে ফ্রিল্যান্সার যে মার্কেটপ্লেসটা আছে সে জায়গায় কিন্তু ওদের যে রুলস অনেক হার্ড। আপনার নামে যদি একবার কমপ্লেন করে আপনার আইডি ব্যান করে দিবে, এবং আপনার একটা ভেরিফাইড আইডি যদি ব্যান করে দেয় আজীবনে আপনি আর আইডি পাবেন না, মানে ভেরিফাইড যে আইডিটা। সো আমরা গুগলে রিসার্চ করার ক্ষেত্রে
এই জায়গা থেকে আমরা গুগলে রিসার্চ করব। ফ্রি পিক থেকে নিলেও সেটাও সমস্যা হবে, কারণ ফ্রি পিকও কিন্তু আপনার ওগুলোও কিন্তু অন্য ডিজাইনের দ্বারা তৈরি। ফ্রি পিকে আপনি রিসার্চ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার যে ফ্রি যে লোগো ডিজাইনগুলো আছে এগুলো ডাউনলোড করে আপনি মডিফাইড করতে পারবেন, কিন্তু সেম টু সেম কখনোই ব্যবহার করতে পারবেন না। আমার পার্সোনাল অ্যাকাউন্ট আপনার মনে করেন প্রায় 50-60টা রিভিউ ছিল, মানে 50-60টা প্রজেক্ট কমপ্লিট করছি, ওই অ্যাকাউন্টটা চলে গেছে। ওটা হয়েছিল একটু অ্যাক্সিডেন্টলি হয়েছে, আমি তো অবশ্যই কপিরাইট ব্যবহার করি নাই, কিন্তু আমার বড় ভাই কাজ করছিল একটু ওই কারণে। আচ্ছা যাই হোক, মেন কথা হচ্ছে আপনার কপি ডিজাইন কখনোই ব্যবহার করতে পারবেন না। আচ্ছা যেমন বললাম যে ফলো দ্য ক্লায়েন্ট ব্রিফ, সেকেন্ড হচ্ছে ব্রেইনস্টর্ম, গুগল, তারপর তৃতীয় নম্বর হচ্ছে গুগল রিসার্চ। এই 3-4টা স্টেপ ফলো করে আপনি আপনার মতো ডিজাইন তৈরি করবেন। তৈরি করার পরে আপনি মার্কেট প্লেসে এটা সাবমিট করবেন। সাবমিট করলে ক্লায়েন্ট আপনার এটা দেখবে, দেখার সাথে সাথে দেখেন এই জায়গায় এই যে 1 স্টার সব কিন্তু 1 স্টার। 1 স্টার মানে হচ্ছে অ্যাভারেজ ডিজাইন, মানে ওনার পছন্দ হয় নাই একটাও। আবার অনেক আছে যে রেটিং দেয় নাই। আচ্ছা যাই হোক, যেহেতু আপনি বলছেন যে ফন্টের যে বিষয়টা, আপনাদের কি কোনো ফন্টের জন্য ওয়েবসাইট দেওয়া হয়েছে, মানে ফন্ট কিভাবে কোথা থেকে ডাউনলোড করায়? আপনার ফন্টের জন্য গুগল ইউজ করবেন সব সময়, দা ফন্ট। আপনারা নোট করে নিতে পারেন, দা ফন্ট .com। আপনারা কখনোই প্রিমিয়াম ফন্ট ইউজ করবেন না, কারণ একটা ডিজাইন করার পরে প্রায় সব ক্লায়েন্টই এই ফন্টগুলো চায়, মানে ফন্টস নাম চাই, বুঝছেন? যদি আপনি প্রিমিয়াম ফন্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফন্টটা দিতে পারবেন না ক্লায়েন্টকে, দিলে আপনাকে কিনে তারপর দিতে হবে, সো আপনি কিনতে পারবেন না ডলার দিয়ে। সো সব সময় ট্রাই করবেন যেন ফ্রি যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো ইউজ করার জন্য। এই যে দা ফন্ট, এখানে যা ফন্ট পাবেন সব ফ্রি, এবং এখানে হাজার হাজার ফন্ট আছে আপনার ইউনিক ফন্ট, দেখছেন? এখন লোগো ডিজাইনের ক্ষেত্রে যে ফন্টগুলো ব্যবহার করে দেখেন, এই যে বেসিকের লিস্টে আছে স্যান্স সেরিফ, এই 2টা ফন্ট, এবং এই যে ক্যালিগ্রাফি স্ক্রিপ্ট ফন্ট যেগুলা, বুঝছেন? আচ্ছা আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম ব্যাক। আপনার ওটা কি হয় আমি বলি একবার আমি যখন নতুন ছিলাম, $650 মতো ছিল একটা বাজেট freelancer.com-এ। আমি ডিজাইনটা এখন দেখাতে পারতেছি না। ডিজাইনটা আমি সাবমিট করছি, প্লাস ক্লায়েন্ট আমাকে পছন্দ করছে, এবং এভরিথিং কমপ্লিট। আপনি দেখবেন যখন উইন করে freelancer.com-এ, তখন কিন্তু ডিজাইনটা সবার উপরে বসে আছে, মানে উপরে চলে আসে। এখন আপনার কন্টেস্টে কিন্তু আপনি একা জয়েন করেন নাই, ও জায়গায় কিন্তু এখন প্রায় 5,000-10,000 ডিজাইন চলে আসে, মানে 500-600 ডিজাইনের মতো কাজ করে। তো আপনার ডিজাইনটা যখন প্রথমে চলে আসে সবার কাছে নোটিফিকেশন চলে যায়, তখন আপনি কিন্তু উইন হয়ে গেছেন, আপনি খুশি। কিন্তু আমার ডিজাইনটা কিন্তু উইন করে নাই ক্লায়েন্ট, আমাকেও কিন্তু রেটিং দিছে। সো আমি কিন্তু কিছুটা জেলাস ফিল করবই। তখন আমি কি করি, মানে সব ডিজাইনের ক্ষেত্রে
অন্য অন্য ডিজাইনার কি করে, এটা গুগলে রিসার্চ করে যে এটা কি অরিজিনাল ডিজাইন নাকি ওনার অরিজিনাল, নাকি উনি আবার করতে থেকে কপিরাইট করছে, বুঝছেন? তখন যদি আপনার একটু মিল পায় গুগলে এই ডিজাইনের সাথে, ওরা কি করবে, আপনাকে লিঙ্ক দিয়ে ক্লায়েন্টের কাছে লিঙ্কটা দিয়ে দিবে, এবং ও জায়গায় সিস্টেম আছে মার্কেট প্লেসে আপনার নামে কমপ্লেন করার। সো মার্কেট প্লেসে যদি কমপ্লেন করে আপনার আইডি যাওয়ার সম্ভাবনা আছে, এবং ক্লায়েন্টের কাছে যদি কমপ্লেন করে, ক্লায়েন্ট কি করবে, আপনাকে পেমেন্টটা দিবে না, হোল্ড করে রাখবে। এই হচ্ছে আপনার অবস্থা। এবং আবার অনেক ক্লেভার ক্লায়েন্ট আছে যারা আপনার ডিজাইন নিয়ে যাবে কিন্তু টাকা দিবে না, এরকম সিস্টেম। সো আপনার যেমনটা বলছিলাম যে কপিরাইট ডিজাইন ইউজ না করাটাই বেটার। টাকা না দেওয়ার অপশন ওই যে মার্কেট প্লেসে আপনার, যেমন আপনার মার্কেট প্লেসে যদি, হ্যাঁ হ্যাঁ, মার্কেট প্লেসে যদি কমপ্লেন করে না, তাহলে মার্কেট প্লেস আপনাকে এটা আটকাতে পারে আর কি। এছাড়া আবার ক্লায়েন্ট আটকাতে পারবে, ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসে যদি আপনার কমপ্লেন করে, তাহলে এটা মার্কেট প্লেস আটকাতে পারবে, এছাড়া কেউ আটকাতে পারবে না। কি ও ব্রোসার ফ্লায়ার না, এসব ডিজাইন কপি করে না, কপি ধরে না আপনার, এগুলো আপনার কপি হয় না। ব্রোসার ফ্লায়ার ডিজাইনগুলোর ক্ষেত্রে আপনার সবসময় কি হয়, এগুলো আপনার কপি করতে হয় না। যেমন, হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট আলাদা থাকে। আপনার দেখেন, আপনার ব্রোসার ফ্লায়ার ডিজাইনগুলো আপনার কখন করা হয়, আপনার যখন একটা কোম্পানি মোটামুটি সব সেট আপ হয়ে গেছে, লোগো ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু ক্লায়েন্টরা এসব ডিজাইন চায়। তখন ক্লায়েন্ট কিন্তু আমি ফ্লায়ার এবং ব্রোসার ডিজাইনের ক্ষেত্রে আমি একটা আইডিয়া দিই। আপনারা সবসময় জায়গায় সবাই যেটা ফলো করে, যে ব্র্যান্ডিং ম্যাচ, মানে আপনার লোগো ডিজাইনটা কমপ্লিট হয়েছে, আপনাকে ক্লায়েন্ট দিছে লোগো ডিজাইনটা, দেওয়ার পরে ক্লায়েন্ট বলবে যে আপনি আমার ডিজাইনটা করবেন আমার ব্র্যান্ডিংয়ের সাথে ম্যাচ করে। ক্লায়েন্ট সবসময় দেখবেন যে আপনার লোগো ডিজাইনের সাথে ওয়েবসাইট ডিজাইন ওটার সাথে ম্যাচ রাখে, এবং প্রিন্টিংয়ের ক্ষেত্রেও সেম, মানে লোগো যে ডিজাইনের যে থিমটা আছে, এই থিমের সাথে ফ্লায়ার ডিজাইনের শেপেরগুলোর সাথে মিল থাকে, যার কারণে এগুলো কপিরাইট হয় না, মানে কপি থাকে না। আচ্ছা, আমরা আজকে একটা লোগো ডিজাইন করব। কি লোগো ডিজাইন করা যায়, মনে করেন রিয়েল এস্টেট লোগো। একটা নাম সিলেক্টেড করি, রিয়েল এস্টেট। আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে যে কিছুক্ষণ আগে স্যার যেমন বললো যে ডিজাইনের কিন্তু অভাব নয়। হ্যাঁ, আপনার যখন যত নতুন ক্লায়েন্ট আসবে তত ডিজাইনের অভাব হবে না। আমি আমার পার্সোনাল ফ্রিল্যান্সিং কিরে প্রথম যখন অর্ডার পাই, ডিজাইন ছিল 25টা। বিশ্বাস করবেন, আমার মাথা ঘুরে গেছে যে আমি তো কিছুই পারি না, আমি 25টা ডিজাইন কেমন করব। 25টা ডিজাইন, হ্যাঁ হ্যাঁ, 25টা ডিজাইনে ওনাকে করে, বাজেটও মোটামুটি ভালোই ছিল, প্রায় $250 মতো। তখন কি হলো যে আমার যে ট্রেনার ছিল, আমি ওনাকে টেক্সট করলাম যে স্যার এমন অবস্থা। স্যার আমাকে কিছু বলে নাই, খালি বলছে তুমি গুগল রিসার্চ করো। তখন আমি বললাম যে কীভাবে, যে ডিজাইনগুলা ক্লায়েন্ট দিছে, মানে নাম সেন্ড করছে, এইগুলা লিখে তুমি গুগলে লেখো। তখন আমি যেমন লিখলাম ইউএসএ ফ্লায়ার সাইজ, দেখছেন ইউএসএ ফ্লায়ার, মানে ইউএসএ ক্লায়েন্ট ছিল, ইউএসএ কি ফ্লায়ার ডিজাইন এবং কেমন সাইজ হয় আপনার। হ্যাঁ, আপনার যে কোনো ডিজাইনের রিসার্চ গুগলে এমনভাবে লিখবেন, দেখবেন এই যে
আমি প্রথমে কন্টেস্ট করছি, মানে freelancer.com-এ কন্টেস্ট করছিলাম। আমি আপনাকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে ফাইবার কিন্তু বর্তমানে গিগ রিভিউ করে তারপর ওটা অ্যাপ্রুভ করে। হুম আমার আপনার ফ্রিল্যান্সারদের মোটামুটি সব ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে শুনবেন যে ফাইবার গিগ ডিজেবল করে দেয়, অ্যাকাউন্ট ব্যান করে দেয়। আমার ইনশাল্লাহ এই পর্যন্ত আমি সেই 2017 সাল থেকে ফ্রিল্যান্সিং করে আসতেছি, একটা অ্যাকাউন্ট খুলে এবং একটা অ্যাকাউন্ট এখন আছে আমার। আমি দেখাই সেটা। এই পর্যন্ত আমার একটা ওয়ার্নিংও খায় নাই। কেন খায় নাই? কারণ আমি সব রুলস ওনাদের মেনে চলছি। যেটা আমার পার্সোনাল প্রোফাইল। যেমনটা বললাম, আপনারা মোটামুটি দক্ষ হয়েই ইনশাল্লাহ, আমি তো আছি, যেহেতু আমি জয়েন করছি, আমি চেষ্টা করব আপনারা প্র্যাকটিস করেন এবং আমি কিছু ডিজাইনের আপনাদেরকে ধারণা দিয়ে দিব। এটার উপর আপনারা কিছু ডিজাইন তৈরি করেন। আমি কোন একদিন ক্লাসে একজনের, যে কেউ একজনের আমি একটা গিগ খুলে দেবো আর কি, একদম ইউনিকভাবে। আমি এখানে আপনার এখানে রিভিউ আছে আপনার 126টা। দেখছেন আমার রেটিং 4.9। একদম প্রত্যেকটা ক্লায়েন্ট আমার স্যাটিসফাইড, মানে একটা ক্লায়েন্ট আপনি খুঁজে পাবেন না। এই যে একটা ক্লায়েন্ট সম্ভবত আছে 1 স্টার, আর মোটামুটি সব কটা ক্লায়েন্ট আমার স্যাটিসফাইড, মানে সব 5 স্টার 4 স্টার এরকম। সো মার্কেট প্লেসে যাওয়ার আগে আপনি মোটামুটি মানে প্রিপারেশন নিয়ে নেন, তাহলে আপনার কি হবে, অ্যাকাউন্টও ডিজেবল হবে না, আপনার অ্যাকাউন্ট ব্যানও করবে না, আপনি মোটামুটি ভালোভাবে কাজ করতে পারবেন। লোগো ডিজাইনের যে ক্ষেত্রে আমরা প্রথমেই কি করব, ফন্ট নামাবো কিছু। এই জায়গায় কি ফন্ট আছে, আমি আমার পছন্দের কিছু ফন্ট এই জায়গায় এখন ডাউনলোড করব, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। লোগো ডিজাইনের ক্ষেত্রে মেড ইভলভ সেন্স। আমি লোগো ডিজাইনের ক্ষেত্রে সবসময় এই ফন্টটা ব্যবহার করি, মানে অনেক সুন্দর একটা ফন্ট, অনেকগুলা ভেরিয়েশন আছে আপনার, মানে 10টা ফন্ট ফাইল আছে। আমি এই ফন্টটাই ডাউনলোড করে নিই প্রথমে। হ্যাঁ, দাফন থেকে এটা। ফন্ট ফাইল কোথায় গেল? অনেকগুলা ফাইল তো এখানে মিসিং হয়ে গেছে, একটু সরিয়ে নেই। ডেস্কটপে নিয়ে আসলাম। ইনস্টল ফর অল ইউজার। আপনার এটা পাসওয়ার্ড চাই কেন আবার? কি পাসওয়ার্ড দিছে? আচ্ছা, এখানে পিসিতে পাসওয়ার্ড দেওয়া। 1 2 3 দিয়ে দেখি, হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি একটা বেসিক ফোন দিই, যেহেতু আপনারা বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, আমি একটা নাম সিলেক্টেড করি যে রিয়েল এস্টেট লোগোর জন্য কি নাম দেওয়া যায়। রিয়েল এস্টেট লোগো। যেমন এখানে দেওয়া আছে গুগলে, যেমন রিয়েল এস্টেট দিয়েছে, কোনো মানে নির্দিষ্ট কোনো নাম দেয় নাই। আপনার প্রত্যেকটা লোগোর জন্য ডিফারেন্ট কিন্তু থিম। যেমন রিয়েল এস্টেটের ক্ষেত্রে আপনার রিয়েল এস্টেট বলতে কি বোঝায়, কনস্ট্রাকশন, বিল্ডিং ইত্যাদি ইত্যাদি। যেমন এই রিয়েল এস্টেট লোগোর ক্ষেত্রে আপনার ব্যবহার করছে রুফ, ছাদ ব্যবহার করা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করে আপনার লেটার মার্ক, অনলি লেটার। যেমন এই জায়গায় রিয়েল এস্টেট এটাই ধরি নাম, তাহলে লেটার মার্কটা কি হবে, আর ই, এটাকে বলা হয় ইনিশিয়াল ডিজাইন। আমি রিয়েল এস্টেট দিই, আর ই এল ই এস টি এ টি, রিয়েল এস্টেট। ঠিক আছে, আপ লোগোর ক্ষেত্রে সবসময় আপার কেস করে নেবেন। এখন দেখি এখানে কি ফন্ট আছে, তেমন ইউনিক কোনো ফন্ট নেই। আচ্ছা, আমি এটা পরবর্তীতে পাসওয়ার্ডটা জেনে তারপরে করবেন। এই যে একটা আছে মন্টসারেট, এই ফন্টটা আপনার অনেক ভালো, কিন্তু এটা হ্যাঁ এটার অনেক ফাইল আছে। আপনার যে টাইটেলটা আছে সব নাম, এটা সব সময় বোল্ড এবং বড় থাকবে, এবং এটার যে কোম্পানির যে ট্যাগলাইন থাকে এটা সব সময় থিন, যে রেগুলার অথবা থিন ফন্ট দিয়ে এটা ছোট করে দিবেন। আপনার এই জায়গায় ক্লায়েন্টের যে ইয়া থাকে, আমি এ থেকে অপশন বার নিয়ে নিই। দেখেন এই জায়গায় কি করলাম, কন্ট্রোল টি চাপ দিয়ে আমি এই জায়গায় টেক্সটের যে টুল বার মানে অপশন বার আছে এটা নিয়ে আসলাম। আমার লোগো ক্ষেত্রে কি কি লাগবে দেখেন, এই যে টুলের অপশন বার প্লাস আপনার পাথ ফিন্ডার লাগবে কিছু, মানে কাটা ছিঁড়ার ক্ষেত্রে। এই যে উইন্ডোতে গিয়ে এই জায়গায় অনেক অপশন আছে, এই জায়গা থেকে আমি প্রথমে নিয়ে আসবো পাথ ফিন্ডার। আপনার এটা কোর্স যে কারিকুলাম আছে, আমার কোর্স আউটলাইন, ওখানে সব লেখা আছে, মোটামুটি সবাই আশা করি সবাই জানেন, শেখায় নাই মনে স্যারে। আচ্ছা, আমরা এখন ডিজাইনের আইডিয়া নেব। যেমনটা বললাম রিয়েল এস্টেট লোগোর ক্ষেত্রে সবসময় রুফ ব্যবহার করে, আমরা এখন একটা রুফ মানে ছাদ আঁকার চেষ্টা করব। লোগোর ক্ষেত্রে সবসময় পেন্টুল ইউজ করা হয়। আপনার লোগোর ডিজাইনের যে সেক্টরটাই, এই ডিজাইনের সেক্টরটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, মানে নতুন নতুন ডিজাইন করা, তারপর আপনার এই ডিজাইনগুলো এক প্রকার নেশার মতো আমার কাছে মনে হয় পার্সোনালি, যখন আমি একটা ডিজাইন করতে যাই। আমরা স্টকটাকে বাড়িয়ে আর একটু মোটা করে নেব। এটা রুলার টেনে এটাকে, এই পাশেরটা খাটো, এই পাশেরটা অনেকটা লম্বা হয়ে গেছে। এখন কোন পাশেরটা, দুটোটাকে আমরা সেম সাইজ করার চেষ্টা করব। আপনাদের মার্কেট প্লেসের কি কি মার্কেট প্লেসে কাজ করা হয়েছে অ্যাকাউন্ট, আর কি কি মার্কেট প্লেসে কাজ করাইছে এই পর্যন্ত ক্লাস? খালি freelancer.com এ শাটার স্টক। ফাইবার অ্যাকাউন্ট কি সবার খুলছেন? আপনারা খোলেন নাই, আপনি খুলছেন? ওকে,
কোনো গিগ খোলা হয়েছে কি? গিগ খোলা হয় নাই। আর লোগো ডিজাইন এই পর্যন্ত মানে কয়টা করছেন? ওকে, আমি সিম্পলভাবে এই লোগোটা তৈরি করে আপনাদেরকে ওই বিষয়ে কিছু কথা বলি। আগে এটা শেষ করে নিই। আমরা এটাকে 20 করে দেব, 20 পিটি করে মোটা করে দিলাম। এখন এটাকে আউটলাইন, এটা কিন্তু আউটলাইন স্ট্রোকে আছে। আমরা এটাকে ফিল করার জন্য অবজেক্টে গিয়া পাতে গিয়া এরা এই যে আউটলাইন স্ট্রোকে গিয়ে এটা ভেঙে দিছি। ভেঙে দেয় আমরা এটাকে সুন্দর করার জন্য আরেকটা শেপ নিয়ে এটাকে যে পাথ ফিন্ডারের সাহায্যে এটা কি মাইনাস ফ্রন্ট এটাকে কেটে দেব। দেখছেন এবার কিন্তু ডিজাইনটা অনেকটাই সুন্দর হয়ে আসতেছে। এখন দেখেন এই জায়গায় আমরা কি করতে পারি, এই জায়গায় একটা উইন্ডো অ্যাড করতে পারি। একটা উইন্ডো অ্যাড করার জন্য আমরা এই যে রেক্ট্যাঙ্গেল শেপ যেটা আছে, 4টা রেক্ট্যাঙ্গেল শেপ স্কোয়ার সিস্টেমে নিয়ে নেব। ওকে, আমরা এটাকে মিডলে বসিয়ে দেব। আর আমি কিন্তু এখানে রুলার টেনে তারপর এটা সিস্টেমে বসাইতেছি। আপনারা আরেকটা অপশন আছে এই যে উপরে অ্যালাইনমেন্ট যে অপশনটা, রুলারটা লক আছে, কন্ট্রোল অল্টার 2, এটা লক হয়ে গেছে, আনলক। ওকে, আনলক গাইড। দেখেন এই যে আমি সব উইন্ডো এবং রুফ দুটোটাকে সিলেক্ট করে এই যে উপরে দেখছেন অ্যালাইনমেন্টের সাহায্যে আপনারা এটা মিডল করতে পারবেন। এটাকে আরেকটু ছোট করে দেব, আরেকটু ছোট করে দিলে সো এটা কিন্তু মোটামুটি একটা লোগো তৈরি হয়ে গেছে। এখন এটাকে ইউনিক করার জন্য আমরা আর কি করতে পারি দেখেন, আমরা গুগলে গেলাম, যেমন এটা বললাম যে গুগলে আমরা কি কি ফলো করতে পারি, রিয়েল এস্টেট লোগো, একটা লোগোতে কি কি আছে। আমরা জাস্ট কিন্তু এই জায়গায় শেপটা আঁকছি, তাই না, উইন্ডো রুফ, কিন্তু এই জায়গায় দেখেন নানা রকম সিস্টেম। আমি যেটা আঁকছি এটা কিন্তু একদম বেসিক, অ্যাডভান্স না। যেমন এই যে একটা লোগো দেখেন, এখানে উইন্ডো আছে, রুফ আছে, আবার রুফ টপের উপর আরেকটা শেপ আছে। প্রায় লোগোতেও সেম। যেমন আমি বললাম আপডেটের যে বিষয়টা, আমরা যদি এই জায়গায় যে যেমনটা বললাম এটা বেসিক, কিন্তু এটাই হতে পারে ইউনিক। আমরা যদি এই জায়গায় এই শেপটা না দেই তাহলে কিন্তু এটা অনেকটাই আপডেট। এটা দিলে কিন্তু গুগলে অনেক লোগোর সাথে ম্যাচ খেয়ে যাব। আমি যদি এটা না দেই, ডিলিট করে দেই, এই যে লোগোটা এটা কিন্তু আপনি গুগলে এত সহজে খুঁজে পাবেন না। মানে এরকম আপডেটগুলো এমন করে কিন্তু আপডেটগুলো আসে। এবং এটাকে আরো আপডেট করতে পারি, আমি দেখাই। আমি নামটা আগে একটু ঠিক করে নেই। এখানে ট্যাগলাইন কি দেওয়া যায়, আমরা এখানে অ্যাড দিলাম, অ্যাড ইওর ট্যাগলাইন হেয়ার। এটাকে আপার কেস করে নিলাম, আপার কেস করে নিয়ে এটাকে অ্যালাইন সেন্টার করে দিয়ে আবার অ্যালাইনমেন্ট করে দিলাম। আর ট্যাগলাইনের ক্ষেত্রে এটাকে সবসময়
ফাঁকা করে দেবেন এরকম ভাবে। যেমন এই জায়গায় যে অপশনটা আছে এই যে BA, এই জায়গায় আপনি 1 থেকে শুরু করে মানে যতটুকু প্রয়োজন হয় আপনার সর্বোচ্চ লিমিট রাখবেন 400 500, এর বেশি না। দেখেন 500 দিলে কি হয়, বেশি ফাঁকা হয়ে গেছে না? আমরা এটাকে মাত্র 300 দিব, দেখছেন, আরো কম দিব এবং এটাকে ছোট করে দিব। ফন্টটা বেগে নিলাম। ওকে, এটা মোটামুটি অ্যালাইনমেন্ট আছে। লোগোটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। আর এটাকে আরো ইউনিক করার জন্য আমরা আরো কিছু আইডিয়া খুঁজতে পারি। এখন আমি এটার উপর একটা কালার ইউজ করব। দেখেন একটা লোগো কিন্তু আমি তৈরি করে ফেলেছি। এখন এটা আরো আমি তৈরি করার পরে এটাকে আমি আবার রিভিউ করব যে আরো কিভাবে আপডেট করা যায়, যাতে গুগলে কারো ডিজাইনের সাথে ম্যাচ না খায়, যাতে কেউ আমার বিরুদ্ধে কমপ্লেন না করতে পারে গুগলে। এইটা সবসময় মাথায় থাকতে হবে। কারণ যেমনটা বললাম, একবার যদি আপনার কমপ্লেন খায়া যান, মার্কেট প্লেস কিন্তু আপনার পিছু ছাড়বে না। মানে আপনার সবসময় আপনি যে ডিজাইনটাই সাবমিট করবেন এইটাকে আপনার রিভিউ করবে এবং সুযোগ পাইলেই আপনাকে ব্যান করে দেবে। এটা কেন হয়? কারণ মার্কেট প্লেসে বর্তমানে অনেক কম্পিটিটর, এই জন্য তারা সব সময় এই রুলসটা করে। আমি আরেকটা জায়গায় শেপ অ্যাড করতে পারি। দেখেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ একদম ইউনিক হতে যাচ্ছে। দেখছেন? এখন যদি আমি এখানে কালার ইউজ করি, সব সময় সব ক্লায়েন্টে কিন্তু কালার বলে দেয় ওদের। আর যারা ক্লায়েন্ট মানে যে ক্লায়েন্টেরা কালার বলে দেয় না, আপনি গুগলে সব সময় এটা যেমন বললাম যে কোনো কিছু গুগলে রিসার্চ করবেন যে অন্য অন্য কোম্পানিগুলো কি কালার ইউজ করে। কালারের ক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টগুলো আছে আমি বলি, সব সময় তারা সফট কালার ইউজ করে, ব্রাইট কোনো কালার ব্যবহার করে না। যেমন আমরা বাংলাদেশি কালার কি ইউজ করি, বাংলাদেশিরা কিন্তু সবসময় ব্রাইট কালার ইউজ করে থাকি। যেমন লাল, সবুজ এবং হলুদ। লাল সবুজ কেন ব্যবহার করে থাকি? কারণ আমরা বাংলায় চকচকে জিনিস চাই। এবং মানে আমি একটা কথা বলি, আমি একবার প্রিন্টিং হাউসে গেছিলাম, আমি একটা ডিজাইন প্রিন্ট করার জন্য। ওই জায়গার ডিজাইনার বলতেছে, কো ভাই এটা কি কালার দিলেন, মরা কালার, মরা মরা লাগতেছে। আমি বললাম কেন ভাই? দেখেন না আমাদের ডিজাইনগুলো কি চকচকে, হলুদের ভিতরে লাল, সবুজের ভিতরে লাল। আমি ঠিক আছে, আপনার এটা তো আমি ভেরিফাইড অনলাইন ভেরিফাই করার জন্য এটা ওয়েবসাইটে আপলোড দেবো, এটা ক্লায়েন্টের কালার। সো একক দেশের কালার কিন্তু একক রকম। বাহিরের দেশের কালারগুলো সবসময় ক্লায়েন্টরা চায় সফট কালার, আপনার ডিপ কালার, যেমন নেভি ব্লু, গ্রে। রিয়েল এস্টেট লোগোর ক্ষেত্রে দেখেন এই যে একটা লোগো কি ইউজ করছে, এটার ভিতরে আবার গ্রেডিয়েন্ট ইউজ করছে। আমরা গ্রেডিয়েন্ট এখন যাব না, আমরা একটা নর্মাল কালার ব্যবহার করব। যেহেতু এই জায়গায় আমি দুইটা কালার ব্যবহার করতে পারবো, একটা হচ্ছে রুফ আর একটা হচ্ছে উইন্ডো। আমরা ব্যবহার করব এখানে এই যে দেখেন এটা অনেকটা ছোট ইমেজটা। আচ্ছা, আমি পার্সোনালি কিছু বুঝি না। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য আপনার আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিব না। আপনার ডিজাইনটা তৈরি করে আপনি ওটা ওই ওয়েবসাইটে আপনার ভেরিফাইয়ের জন্য আপনি আপলোড দিতে পারবেন। মানে সেকেন্ডে আপনি যখন আপলোড দিবেন সাথে সাথে হাজার হাজার সিমিলার ডিজাইন আয়া পড়বে। যদি যেটা যত বেশি ম্যাচ খাবে সেটা তত উপরে উপরে থাকবে, মানে টপে থাকবে।
তখন আপনি ওটা মানে নিজে নিজে ভেরিফাই করে আপলোড দিতে পারবেন। আচ্ছা, আমরা কি কালার এর থেকে ব্লু কালার নিলাম, আর ওয়েন দেওয়ার জন্য গ্রে কালার। ডার্ক গ্রেটা নিলাম। ওকে, দেখুন আমাদের সিম্পল একটা লোগো কিন্তু তৈরি হয়ে গেছে, দেখছেন? মোটামুটি একটা লোগো ডিজাইন আমি তৈরি করে ফেলছি। এটা জাস্ট একটা বেসিক ডিজাইন। আপনার এর থেকেও ইউনিক আইডিয়া এবং ক্লায়েন্টের ব্রিফ ফলো করে আপনার আইডিয়া দিয়ে ডিজাইন ইউনিকভাবে, যত বেশি ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন তত বেশি আপনার চান্স থাকবে কন্টেস্ট উইন হওয়ার। এখন দেখুন, আমি প্রেজেন্টেশনের কথা বললাম, এই জায়গায় ফটোশপ সম্ভবত নাই, আছে ফটোশপটা আমি অন করি। যেহেতু ফটোশপের ক্লাস এখনো শুরু হয় নাই, সেহেতু আমি ফটোশপে না যাওয়াটাই বেটার হবে, তাই না? কারণ না, সমস্যা নাই বলতে আপনার ওই জায়গায় টুলসগুলো যদি আপনার করি, তাহলে দেখা যাচ্ছে উল্টা পাল্টা হয়ে যাবে একদম, মানে বুঝবেন না। সো আমার মনে হয় ফটোশপটাই আজকে এই লোগোটার তো তৈরি করা শেষ হলো। আমি আজকে ইলাস্ট্রেটর মানে বেসিক টুলগুলো আরেকবার দেখায় ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে ফটোশপ শুরু করব এবং প্রেজেন্টেশন। দেখুন, ফটোশপ ছাড়াও কিন্তু আমি এই জায়গায় যেমনটা বললাম প্রেজেন্টেশনের কথা, আমি লোগো তৈরি করে এটাকে 3D রূপে নিতে পারবো ফটোশপের মাধ্যমে, মকআপ ডিজাইন ডাউনলোড করে। মকআপ ডিজাইনের যে ডিজাইনগুলো, ওগুলাও কিন্তু ডিজাইনাররা করে থাকে, ওটার জন্য আলাদা ক্যাটাগরি আছে, আলাদা প্র্যাকটিস করতে হয়। সো আমি ইলাস্ট্রেটরে আজকে প্রেজেন্টেশন করব। দেখুন এই জায়গায় কি প্রেজেন্টেশন করা যায়। এই জায়গায় আমি কি ব্যবহার করলাম, কালার ব্যবহার করছি 2টা, ফন্ট ব্যবহার করছি 1টা। এখন আমি কি করব, এই জায়গায় ইলিপস টুল নিয়ে 2টা কালারের জন্য 2টা শেপ নেব। এটা তো গ্রে আছেই, এখন ব্লুটা নিব। দেখছেন, আমি 2টা কালার নেওয়ার পরে এখন কি করব, এটাকে অ্যালাইনমেন্ট করে কালারগুলোর নাম লিখে দিব ব্লু। এটা অনেকটা ফাঁকা করা আছে, এটাকে ড্র্যাগ করে আপার কেস করে নিলাম। আমি যেমনটা বললাম, আপনি যত বেশি প্রেজেন্টেশন করে মার্কেটপ্লেসে ডিজাইন আপলোড দিবেন তত ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হবে। আমরা এটাকে একটু ফন্টটা মোটা করে দেব, ব্লু। ওকে, এটা হচ্ছে গ্রে। ব্লু অ্যান্ড গ্রে। এখন আমি এই জায়গায় নাম লিখলাম। নাম তো মোটামুটি সবাই জানে যে এটা ব্লু, এটা গ্রে। এখন ক্লায়েন্ট কি বলবে, ক্লায়েন্ট সবসময় চাইবে যে এই কালারগুলোর কিন্তু একটা কোড আছে। এখন যেমনটা বললাম যে ব্র্যান্ডিং ম্যাচ, আপনার লোগোর সাথে ম্যাচ করে ব্র্যান্ডিং করতে গেলে এই কালারগুলো লাগে, কালার কোডগুলো লাগে, মানে সঠিক কালারটা ইউজ করার জন্য। আমরা কিভাবে ওগুলো পাবো, আমরা এই যে কালারটা আছে এটা সিলেক্টেড করে ডাবল ক্লিক না, এই যে এই জায়গায় আছে, এই জায়গায় ডাবল ক্লিক করলে দেখেন এই জায়গায় HSBRGB, মানে এই যে নিচে যে দেওয়া আছে হ্যাশ দেয়া, এই যে এটা হচ্ছে হ্যাক্স কোড কালার, এটা বলা হয় হ্যাক্স কোড। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে, আচ্ছা আমরা একটা নোটপ্যাড একসাথেই নোট করে তারপরে ইলাস্ট্রেটরে যাই। এটা লিখবো হ্যাক্স, এটাকে হ্যাশ দিয়ে দেব, এটা হচ্ছে হ্যাক্স কোড। তারপরে
আমরা বের করব CMY কে। সি তে আছে কত দেখেন 100%, আমরা দেব সি 100% দেওয়া দরকার নাই। এম এ আছে স্পেস দেয়া 92, আপনার ওয়াই এ আছে 14, কে তে আছে 3। তাহলে আমরা হ্যাঁ দেখেন প্রেজেন্টেশনটা কেমন করে করি। সিএমওয়াই কে তারপর দেখেন আরজিবি, আর এ আছে 38, বি আছে 59, আরজিবি জি আর জি তে আছে 59, বি তে আছে 133। ওকে, নোটপ্যাডটা আমরা একটা পুরোটা কপি করে নিয়ে পেস্ট করে দেব এবং এটাকে আমরা সাবটাইটেল হিসেবে ছোট করে দেব। এটাকে একটু সুন্দর করে ফাঁকা করে দিলাম, দেখুন। তাহলে কি হলো, এখন গ্রেটা বাকি। আচ্ছা, গ্রেটা আমি এটাকে এমনি কপি করে গ্রেটা একটু পরে করি, মনে করি যে এটাই গ্রেড। এটা পরবর্তীতে আপনারা একটা সিস্টেম দেখায় দিলাম, বের করতে পারবেন। তো কি হলো, আমরা ব্লো, গ্রেড, হেক্স কোড, সিএমওয়াই কে আরজিবির কালার কোডগুলো ব্যবহার করলাম। এখন কি করব, আমরা এটাকে এনে রেখে টাইপোগ্রাফি, আমরা যে ফন্টগুলো ইউজ করছি ফন্টগুলোকে বলা হয় টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি ইউসেট, এটা যেহেতু টাইটেল, আমি এটাকে সেমি বোল্ড দেব এবং আপার কেস করে নেব। এবং আন্ডারলাইন করে দেব এতটুকু। তো আমরা কি ফন্ট ইউজ করলাম এই জায়গায়, মনস্টারেট ফন্টের নাম দিয়ে দেব জাস্ট সিম্পল ভাবে। ফন্টের নাম সাবটাইটেল হিসেবে ছোট করে দিলাম। মনস্টারেট কি ব্যবহার করেছি আমরা এই জায়গায় দেখেন, আমরা ব্যবহার করছি বোল্ড এবং রেগুলার। আমরা দেব বোল্ড, ডিভাইড, রেগুলার। তারপরে জায়গায় নাম্বার টাইপিং করে দিব। এখন নাম্বার কেন টাইপিং করব, যেন ক্লায়েন্ট দেখতে পারে কোন নাম্বারটার এই ফন্টের মধ্যে কোন নাম্বারটা কোনে, যেমন 0 1 2 3 4 5 6 7 8, ব্যাস। যেমন আমরা নাম্বারটা 0 1 2 3 থেকে 9 পর্যন্ত, মানে এই ফন্টে কোন নাম্বারটা কিরকম স্টাইল হয় এইটা দেখানোর জন্য। সো দেখুন মোটামুটি কিন্তু আমার প্রেজেন্টেশন কমপ্লিট, একটা লোগো ডিজাইনের প্রেজেন্টেশন। এটাকে কি করব, আমরা এরকম ভাবে এটা সবার নিচে দিব একদম, যখন আর কি ডিজাইনটা সাবমিট করব। এই যে আমার সময় লাগছে কিন্তু এটা অনেকটা, মানে হ্যাক্সগুলো বের করতে এবং এগুলো ডিজাইনটা আপনার সুন্দর করে সাজাইতে। কিন্তু এটাই কিন্তু আমি একবার তৈরি করে ফেলছি, দ্বিতীয়বার মানে দ্বিতীয় নাম্বার ডিজাইন যখন আমি তৈরি করবো, কিন্তু এটা অলরেডি তৈরি করা আছে, তাই না? আমি জাস্ট খালি জায়গায় দ্রুত টাইপ করে দিলেই এনাফ।
আর লোগোর ক্ষেত্রে আমরা কিন্তু এই জায়গায় সব ক্লায়েন্টের আপনার কালার ভেরিয়েশন চাই, বা আপনার ক্লায়েন্ট বলবে যে আমি হোয়াইটে কীরকম দেখায়, আপনার ডার্ক ব্যাকগ্রাউন্ডে কীরকম দেখায়, এরকম চাই। আপনি চাওয়ার আগেই ক্লায়েন্টকে দিয়ে দিবে, তখন আপনার ক্লায়েন্ট যেমনটা বললাম যত বেশি প্রেজেন্টেশন তত বেশি অ্যাট্রাক্ট হবে। এই ডার্ক, আমি লোগোটা একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখে হোয়াইট ভেরিয়েশন করে দিলাম। ওকে, দেখছেন আমার লোগোটা কিন্তু একদম বেসিক ছিল না, একদম বেসিক আইডিয়াটা কিন্তু একদম বেসিক, কিন্তু প্রেজেন্টেশনের কারণে লোগোটা কিন্তু অনেকটাই ফুটে উঠছে। এখন যদি আমি এই লোগোটা ক্লায়েন্টকে সাবমিট করি, ক্লায়েন্ট আপনার কি করবে, রিজেক্ট করবে, কিন্তু আপনার একটা ফিডব্যাক দিয়ে রিজেক্ট করবে, মানে ডিজাইন ইজ গুড বাট আই এম লুকিং সামথিং ডিফারেন্ট, এরকম কিছু একটা দিয়ে রিজেক্ট করবে। মানে আপনি হতাশ হবেন না ডিজাইনটা এরকমভাবে প্রেজেন্টেশন করে দিলে আর কি। সো আশা করি বোঝাইতে পারছি যে আমি কিভাবে একটা লোগো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যায় এবং প্রেজেন্টেশন করা হয়। আমার ফটোশপটা ওপেন হয়েছে, এই যে এই জায়গায় ফটোশপ আছে। আরও যেমন 3D কথাটা বললাম, সেটা অনলাইন থেকে আপনার মকআপগুলো ফ্রি ডাউনলোড করতে, অনেক মকআপ আছে আপনার প্রিমিয়াম ভার্সন, প্রিমিয়ামগুলো তো আর কেনা সম্ভব না, কারণ এক একটা মকআপ আপনার $50 $60 ওনারা চার্জ করে। তো আপনি আমার কাছে আছে, আমি যদি আপনারা না পান তাহলে পরবর্তীতে আর কি দিয়ে দিব না। আর আপনারা লিখবেন লোগো মকআপ ডিজাইন, লোগো মকআপ ডিজাইন, এই দেখেন আপনার ইমেজে যাব, এই দেখেন নানা রকম অনেক, মানে 3D ফ্ল্যাট পেপার ওয়াল, এই যে এই মকআপটা সবচেয়ে বেশি চলে, কারণ সব অফিস কিন্তু এরকম গ্লাস থাকে এবং সব ক্লায়েন্টেরাই এরকমভাবে 3D করে। এই মকআপ আপনার যে লোগো মকআপ মানে খুঁজে খুঁজে ডাউনলোড করে নেবেন। এখানে যদি আমি এখন ডাউনলোড করতে যাই তাহলে আপনার ক্লাসের সময় অনেকটাই নষ্ট হয়ে যাবে, কারণ এই লোগো মকআপের মানে ফাইলগুলো একটু লার্জ টাইপের হয়ে থাকে। আচ্ছা যাই হোক, আপনারা এটা ডাউনলোড করে নিন লোগো মকআপ ডিজাইন। আর আমাকে জানেন যদি আপনার যে মকআপটা, আমার কাছে প্রায় 50টা মকআপের মতো কালেকশন আছে, আমি ড্রাইভে করে দিব না। সো আমি যেমন আপনারা এখন 5:30 বাজে, ক্লাস টাইম কটা? 6টা পর্যন্ত। আচ্ছা বলুন, এই হাফ ঘন্টার ভিতরে আপনাদেরকে আর কি শেখাতে পারি, মানে ইলাস্ট্রেটরের মাধ্যমে। পরবর্তীতে আমরা যেমনটা বললাম যে আগামী ক্লাসে আমি ফটোশপ নেব। সো ইলাস্ট্রেটর সম্পর্কে আর কিছু জানার থাকলে মানে টুলস অথবা আপনি প্রশ্ন করতে পারেন। রাউন্ডেড শেপ মানে লেখা, হ্যাঁ হ্যাঁ দেখুন ওটাকে আপনার লোগোর যে আমি বললাম লোগোর কিন্তু আপনার, হ্যাঁ হ্যাঁ ওটাকে আপনার বলা হয় ভিনটেজ লোগো ডিজাইন। লোগো ডিজাইনের কিন্তু প্রায় 8-9 প্রকারের লোগো রয়েছে। আমি গুগলে লিখি ডিফারেন্ট অফ লোগো, ডিফারেন্ট অফ লোগো, দেখুন এখানে ফেমাস কিছু কোম্পানি আসবে। এই যে দেখেন বাংলা পুরো ওয়ার্ল্ডের ভিতরে টপ রেটের যে ফেমাস কোম্পানিগুলা সব কটা কিন্তু আসছে। দেখেন এই জায়গায় লোগোর কিন্তু অভাব নাই। এই যে এটা হচ্ছে মজুর কোম্পানি লোগো, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট, যেটা আপনার ইমেজ মানে শেপ দিয়ে তৈরি করে সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট। এবং এটা হচ্ছে মাসকট,
আপনার ফেস দিয়ে ক্যারেক্টার টাইপের যে লোগোগুলা, এবং এটা হচ্ছে কম্বিনেশন মার্ক। বার্গার কিং এটা কিন্তু একটা ফেমাস কোম্পানি। এখানে দেখেন কম্বিনেশন মার্ক বলতে কি বোঝানো হয়েছে, এখানে আপনার টেক্সট মানে কোম্পানির নাম এবং যে বার্গারের শেপ দুইটা মিলায় কিন্তু একটা লোগো তৈরি করছে, যার কারণে এটাকে বলা হয়েছে কম্বিনেশন মার্ক। ইমব্লেম মার্ক এটাকে বলা হয় ইমব্লেম মার্ক, এবং দ্বিতীয়টাকে বলা হয় ভিনটেজ। যেমন আপনি বললেন যে লেখাটা মানে রাউন্ড, এই দেখেন এই যে হার্ভার্ড যে লেখাটা এটা কিন্তু রাউন্ড করে দিছে, এটা হচ্ছে ভিনটেজ স্টাইল। যে নাসা ইটস এ লেটার মার্ক, মানে অনলি ফন্ট, এটার ভিতরে কোনো গ্রাফিক্যাল শেপ অ্যাড করে নাই। যে অ্যাপেলের যে লোগোটা হচ্ছে পিকচারাল মার্ক, শুধুমাত্র অ্যাপেলের একটা পিকচার জাস্ট খালি কেটে দিছে, যার কারণে এটাকে বলা হচ্ছে পিকচারাল মার্ক। ওয়ার্ড মার্ক গুগলের যে লোগোটা এটাও সেম, শুধুমাত্র ওয়ার্ড ব্যবহার করছে। আপনারা এটা এই যে ডিফারেন্ট অফ লোগো এরকম লেখে আপনারা সব সময় ফেমাস যে কোম্পানিগুলো আছে এগুলোকে ফলো করবেন। এই যে আপনার ক্লায়েন্ট কিন্তু বলে দেয় ব্রিফের মাঝে যে আমি ভিনটেজ লোগো চাচ্ছি, আমি অ্যাবস্ট্রাক্ট লোগো চাচ্ছি, আমি ওয়ার্ডমার্ক লোগো চাচ্ছি, আমি লেটারমার্ক লোগো চাচ্ছি। সো আপনি যদি এরকম এগুলা আমার ডেস্কে, আমার পার্সোনাল ডেস্কে আমি বলি এই লোগোগুলো আমি প্রিন্ট করে রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি? কারণ লোগো ক্লায়েন্ট যখন বলে যে আমি কম্বিনেশন মার্ক, তখন আমি কাজ করতেছি, সামনের দিকে আমার চোখ যাইতেছে কম্বিনেশন মার্ক কাকে বলে, আমার মাথায় কিন্তু আইডিয়াটা অটোমেটিক্যালি চলে আসে যে গ্রাফিক্যাল শেপ এবং নাম দুইটা মিলেই কম্বিনেশন মার্ক, বুঝছেন? আচ্ছা আমি ওটা দেখাই। হাফ ঘন্টা সময় আছে, আমি হাফ ঘন্টা সময়ের ভিতরে আরেকটা ভিনটেজ লোগো তৈরি করে ফেলতে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করি। এই লোগোটাকে আমি ফলো করব, মানে এইটা আর কি। মনে করি আমি এই ক্লায়েন্টকে একটা ফ্ল্যাট ডিজাইন দিব এবং আর একটা ভিনটেজ লোগো ডিজাইন দেব, মানে টু ডিফারেন্ট লোগো দেব। আমি এটাকে সরিয়ে ফেলি। আমি ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে একটা রাউন্ড শেপ নিয়ে এটাকে কালারটা বর্তমানে হোয়াইটে আছে, ব্লুতে নিয়ে এটাকে বলা হয় ফিল কালার। আমরা এটাকে আউটলাইন দেব। ফিল কালারের ভিতরে আপনি কখনোই লেখাটাকে রাউন্ড করতে পারবেন না, এটাকে দিতে হবে আউটলাইন, স্ট্রোক করতে হবে, স্ট্রোক। এই যে স্ট্রোক করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল 3 দিয়ে এটাকে হাইড হয় না, কন্ট্রোল সিএফ করলে ডাবল হবে। ডাবল করার পরে আমরা সেম পজিশনে রাখার জন্য যদি নাড়াচড়া করি পরবর্তীতে কিন্তু আমি এক করতে পারবো না, করতে গেলে অ্যালাইনমেন্ট একটু ঝামেলা করবে। সো আমি এটাকে কি করব, কন্ট্রোল 3 দিব। কন্ট্রোল 3 দিলে শেপটা এ জায়গায় আছে কিন্তু হাইড আছে, বুঝছেন? সো এই জায়গায় রিয়েল এস্টেট, আমাদের কোম্পানির নামটা ছিল কি রিয়েল এস্টেট। দেখুন আমি এখন এটাকে রাউন্ড করার জন্য আমি এই শেপটা ধরলাম, শেপটা ধরার পরে টাইপ টুলে গিয়ে এই যে দেখেন এই জায়গায় টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন পাথ টুল, আমরা টাইপ অন পাথ টুলে গিয়ে এই জায়গায় ক্লিক করলে সাথে সাথে কিন্তু লেখার সিস্টেম চলে আসছে। তখন আমরা এখানে টাইপ করব রিয়েল এস্টেট, দেখছেন? তখন আমরা এটাকে অ্যালাইন সেন্টার করে লেখার শেপ অনুযায়ী মানে মানে শেপ আসবে, তাই তো, লেখা আসবে না, রাউন্ড না। ও বুঝতে পারছি, ওকে ওকে। ওকে বুঝতে পারছি আমি। তাহলে দেখেন আমরা এই লোগোটাই নিলাম, এই লোগোটা নামের আমরা লোগোতে এতে সবসময়
যে গ্রাফিক্যাল আইকন থাকে এগুলোতে ব্যবহার করে না, ব্যবহার করে থাকে নামের উপর। হ্যাঁ, নামের উপর আমরা নামটা সিলেক্টেড করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাথ সিলেক্টেড করে দেখেন অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে দেখেন এই জায়গায় আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউ ক্লিক করার পরে দেখেন আসে পড়ছে কিন্তু। তারপরে জয়েনে গিয়ে মিল আমরা কীরকম চাচ্ছি, মিলটা রাউন্ড বেভেল আমরা রাউন্ড দিব। এখন এই জায়গায় অফসেটে গিয়ে আমরা এটাকে ইনক্রিজ মানে সাইজ বাড়াতে পারবো, মানে যতটুকু মোটা চাচ্ছি আর কি, ডিস্টেন্স চাচ্ছি। আমি যদি 15 দেই, আবার প্রিভিউ ক্লিক করি, দেখছেন 15 না 10ই পারফেক্ট আছে। এই যে মিলটার লিমিট, এটাকে আমি 5 দিলে কি হয় দেখেন। ওকে, আমরা ওকে দিয়ে দিল। ওকে দেওয়ার জন্য দেন এটা প্রত্যেকটা ফন্টের ক্ষেত্রে কিন্তু এখন প্রত্যেকটা ফন্টের ডিফারেন্ট আসছে। এখন আমরা এটাকে একসাথে করার জন্য এই যে পাথ ফিন্ডারে গিয়ে এরা ইউনিট পাথটা ক্লিক করব, মানে একসাথে করে ফেলছি। এখন এটা কিন্তু ফিলে আছে, আমরা স্টক করব দেখার জন্য। এই যে চলে আসছে, এরকম চাচ্ছিলেন, দেখছেন। এখন এই সব কটা কিন্তু গ্রুপে আছে। এখন আমরা এটা সিলেক্টেড করে আনগ্রুপ করে এখন আরেকটা আনগ্রুপ করতে হবে। এটা আমি স্টকটাকে বাড়াইতে পারবো আবার কমাইতে পারবো, আমরা 3-ই রাখি, দেখছেন। এটা হচ্ছে স্টক, এবং আপনি চাইলে এই জায়গায় ফিলও দিতে পারবেন। এই যে ফিল কালার দিয়ে এটাকে উপরে নিয়ে আসলাম। নামগুলাকে আপনি এখন, আচ্ছা আমি এটা হোয়াইট দেই, এটা হাইড করে আগে হোয়াইট কালার দিয়ে নিই। আপনার Ctrl+3 দিয়ে হাইড করতে হয় এবং Ctrl+Alt+3, এই যে দেখছেন। সো দেখেন এখানে আমি একটা সিম্পল লোগোর ভেতরে লোগো, কিন্তু লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন একটা আইডিয়া খুঁজতে গেলে আপনার 1 ঘন্টা, মানে ইউনিক আইডিয়া খুঁজতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায়। কিন্তু যখন আপনি একটা আইডিয়া পাওয়া যাবেন, এটা থেকে ভেরিয়েশন কিন্তু অটোমেটিকলি চলে আসে। দেখেন আমি একটা বেসিক লোগো ডিজাইন করছি, এ থেকে আমার কয়টা ভেরিয়েশন আসলো। এই যে একটা সিম্পল, এই যে আরেকটা, এই যে আরেকটা। এখন freelancer.com-এ কিন্তু কোনো লিমিট নাই সাবমিট করার ক্ষেত্রে, আপনি চাইলেই 3টা সাবমিট করতে পারেন। এখন 3টা সাবমিট করলে ক্লায়েন্ট যেটা পছন্দ করবে সেটাই রাখতে পারবে, বুঝছেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর কিছু, আর কোনো সো আশা করি আপনারা তো ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে, টুলসের বেসিকগুলো মোটামুটি সব পারেন। হ্যাঁ, হ্যাঁ সমস্যা নাই ইনশাল্লাহ। যে হ্যাঁ, ইনশাল্লাহ আমি চেষ্টা করব একদম A to Z এক্সপ্লেন করে, একদম ক্লিয়ার করে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এখন আগামী ক্লাসে কি ইলাস্ট্রেটর মাঝে মধ্যে নিব, সমস্যা নাই। আর হোমওয়ার্ক যে বিষয়টা আমি যেমন বললাম, আপনাদের প্র্যাকটিস করতে হবে কিন্তু প্রচুর পরিমাণে, যেহেতু মানে নিউ লেভেলের। আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, যে ডিজাইনের কিন্তু অভাব নাই। আমি আমার প্রোফাইলটা কাটে গেছে, যদি পাই। আচ্ছা কাটে গেছে, এখানে গুগলে লিখি স্টেশনারি ডিজাইন, এই যে দেখেন ডিজাইনের অভাব নাই। এগুলো হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইন, এটাকে বলা হয়। আমি স্পেশালি লোগো অ্যান্ড ব্র্যান্ডিং নিয়ে কাজ করি অনলাইনে। ইনশাল্লাহ আমি A to Z মানে গ্রাফিক রিলেটেড A to Z সব কটা কাজই মোটামুটি পারি আপনার ফাইবার প্রোফাইলে। এই যে দেখেন ডিজাইনের অভাব নাই, প্রিন্টিং রিলেটেড, ওয়েব রিলেটেড ডিজাইনের অভাব নাই। আপনার নতুন নতুন ক্লায়েন্ট আসবে, নতুন নতুন ডিজাইন নিয়ে আসবে, কনফিউজ হওয়া যাবে না, যেমনটা বললাম। হ্যাঁ,
না, এগুলা এগুলা হয় কি আপনার কন্টেস্টের ক্ষেত্রে আপনার freelancer.com লোগো ডিজাইন, লোগো ডিজাইন আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে কি হয়, আপনার লোগো ডিজাইনটা নিচ্ছে, আপনাকে আপনার লোগো ডিজাইনটা নেওয়ার পর আপনার কাজ পছন্দ হয়েছে, তখন আপনাকে অফার করবে, অথবা আপনি অফার করতে পারবেন যে স্যার আপনার কি আরও কোনো ডিজাইন লাগবে গ্রাফিক্স রিলেটেড, আমি গ্রাফিক রিলেটেড, স্টেশনারি, ওয়েব রিলেটেড সব ডিজাইন পারি। আপনি যদি অফার করেন তখন ক্লায়েন্ট আপনাকে বলবে হ্যাঁ আমার তো লাগবে, আমার তো স্টেশনারি লাগবে, আমার বিজনেস কার্ড লাগবে, আমার টি শার্ট ডিজাইন লাগবে, মানে আপনি অফার করবেন। আর যদি ক্লায়েন্ট বলে তাহলে তো হলোই। আচ্ছা যাই হোক, আমি ইনশাল্লাহ এগুলো দেখাবো আগামী ক্লাসে। আর ফটোশপ আজকে যে লোগো ডিজাইনটা করলাম, আমি আগামী ক্লাসে ফটোশপের ক্লাস শুরু করব, সেদিকে বেসিক কিছু টুল দেখে লোগো ডিজাইনকে কীভাবে আপনার যেমন মকআপ ডিজাইন ওগুলো আমি ডাউনলোড করে রাখবো। আর আমি কি হোমওয়ার্ক আপনার এই জায়গায়, আচ্ছা ক্লাস মডিউলে তো লেখা আছে আপনার নাকি, আচ্ছা ক্লাস মডিউলটা ফলো না করি আমরা ক্লাস মডিউল যেহেতু আমরা একটা লোগো ডিজাইন নিছি, আপনারা চেষ্টা করবেন রিয়েল এস্টেট দুইটা করে, মানে সবাই দুইটা করে লোগো ডিজাইন তৈরি করার জন্য পারবেন। দেখেন আমি কিন্তু সিম্পল আইডিয়া দিচ্ছি, আপনি মানে আপনারা তৈরি করে আনবেন, এবং আমি আপনাদেরকে মানে কোথায় কি সমস্যা হয়েছে আপনারা যদি তৈরি করতে না পারেন তাহলে চেষ্টা করে মানে হালকা পাতলা তৈরি করে নিয়ে আসবেন, তাহলে আমি আর কি বুঝতে পারবো যে আপনারা কতটুকু আগাইলেন, মানে কতটুকু শিখলেন, বুঝেন নাই? সো আজকের এই ক্লাসে এতটুকুই শেষ, এবং আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হলো যে রিয়েল এস্টেট লোগো ডিজাইন। আমি এটা এখনো জানি না, আজকে সকাল আমি আপনারা গ্রুপে অ্যাড আছেন তো সবাই? হ্যাঁ, তাহলে আমি